আসসালামু আলাইকুম। আমি আমানুল্লাহ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ল অ্যান্ড রেমেডি থেকে বলছি। আজকের বিষয় হচ্ছে পুলিশ হেফাজতে মানুষকে নির্যাতন থেকে রক্ষা করার জন্য আপনার আইনগত করণীয় কী। প্রথমে বলে রাখি, কাউকে যদি অ্যারেস্ট করে কোনো ব্যক্তি, মহিলা বা পুরুষ, যাকে অ্যারেস্ট করুক, কোনো ছাত্র যাকে অ্যারেস্ট করুক বা গ্রেফতার করুক পুলিশ, সাথে সাথে আপনারা কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, গিয়ে তার শারীরিক অবস্থা কীরকম আছে সেটা পরীক্ষা করার জন্য বলবেন। পরীক্ষা করে ওটার রিপোর্ট নেবেন। লন্ডন ম্যাজিস্ট্রেট এরকম দরখাস্ত যদি আপনারা করেন আসামির পক্ষে বা ওই ব্যক্তির পক্ষে, তাহলে এটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আলোকে অবশ্যই মঞ্জুর করতে বাধ্য। এরপর যদি লন্ডন ম্যাজিস্ট্রেট আপনাদেরকে কাউকে রিমান্ডে দেয়, পুলিশের আবেদন অনুযায়ী রিমান্ডে নেয়ার আগে আপনারা দরখাস্ত করবেন। বিশেষ করে আমার লার্নার ফ্রেন্ডস, জুনিয়র ফ্রেন্ডস যারা আছেন, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, তাদের কাছে বলি, আপনারা হয়তো মনে করবেন যে আমি যেগুলো বলছি এগুলো ক্রিমিনাল প্রসিডিওর কোডের বাইরে বলছি। আসলে এগুলো ক্রিমিনাল প্রসিডিওর কোডের না, এগুলো সংবিধানের আলোকে কথা বলছি। বাংলাদেশের সংবিধানে হচ্ছে আসল আইন। সংবিধানের 153টি বা 154টি যেই অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের উদ্দেশ্য পালন করার জন্য অন্যান্য আইন। সুতরাং আপনাকে প্রথমে দেখতে হবে সংবিধানের আলোকে আমি যে কথাগুলো বলছি এগুলো বলছি। আপনি আমার এই লিগ্যাল অ্যাডভাইসটা আমার লার্নার ফ্রেন্ডরা যদি ফলো করেন বা যারা এফেক্টেড তারা যদি ফলো করেন, তাহলে পুলিশ হেফাজত থেকে কাউকে হয়রানি থেকে কিংবা নির্যাতন থেকে রক্ষা পাওয়া সহজ হবে। যেটা বলছিলাম যে রিমান্ডে নেওয়ার আগেও দরখাস্ত করবেন এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করাবেন এবং রিপোর্ট নেবেন। রিমান্ডে নেওয়ার পরে আবার আসামিকে কিংবা ওই ব্যক্তিকে যাকে গ্রেফতার করেছে তাকে যে জিজ্ঞাসাবাদ করবে, সেই জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই আপনারা বা আপনারা যারা গার্ডিয়ান, সাথে লয়ার, আইনজীবী উপস্থিত থাকবেন। এটার জন্য একটা নির্দেশনা আছে অনারেবল সুপ্রিম কোর্টের। অর্থাৎ জিজ্ঞাসাবাদ করতে হলে একটা কাঁচের ফ্রেমে বাঁধানো একটা ঘরের মধ্যে করতে হবে। আওয়াজ হয়তো শোনা যাবে না, কিন্তু ওখানে কি হচ্ছে এটা দেখা যাবে। এটা ওই ব্যক্তির গার্ডিয়ানরা এবং লার্নেড লয়ার অবশ্যই দেখার জন্য ওনারা বাইরে বসে থাকবেন, ওই অবস্থায় জিজ্ঞাসাবাদ করবে। এইভাবে যদি না হয়, আপনারা লন্ডন ম্যাজিস্ট্রেটকে একটা অভিযোগ দেবেন যে থানায় কিংবা ওখানে এরকম কোনো ঘর নাই যেখানে যে আমরা বসে জিজ্ঞাসাবাদটা বাইরে থেকে দেখতে পারবো। সে তো যার ফলে ওরকম ঘর যেখানে আছে সেখানে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জিজ্ঞাসাবাদের সময় আপনারা ওখানে প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, এখন রিমান্ডের পরে যখন লন্ডন ম্যাজিস্ট্রেটের ওখানে হাজির করবে আসামিকে বা ওই ব্যক্তিটিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন সাথে সাথে আপনারা দরখাস্ত করবেন। যদিও বা আপনার দরখাস্ত ছাড়াই লন্ডন ম্যাজিস্ট্রেটের উচিত এটা আইনগতভাবে বা আমাদের যে ডিসিশনটি অনারেবল সুপ্রিম কোর্টের যে ডিসিশনটির কথা বলছে, সেই ডিসিশনের আলোকে লন্ডন ম্যাজিস্ট্রেট অবশ্যই তাকে আবার ডাক্তার দিয়ে পরীক্ষা করাবেন যে তার শরীরে কোনো আঘাত আছে কিনা, কোনো ইনজুরি আছে কিনা, তাকে কোনো মারধর করা হয়েছে কিনা, তার শারীরিক বা মানসিক কোনো বিকৃতি ঘটেছে কিনা দেখার জন্য। এখন যদি দেখেন যে ওখানে নির্যাতন হয়েছে এবং ডাক্তারি পরীক্ষায় নির্যাতন হয়েছে যে এরকম রিপোর্ট আসে, তাহলে তো ওই ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তার অবশ্যই বিরুদ্ধে লন্ডন ম্যাজিস্ট্রেট আইনগত ব্যবস্থা নেবেন। এটা আইনগত ব্যবস্থা বলতে কি, ওনারও সাজা হবে, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং চলবে, ওনার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থার বর্তমান অনারেবল সুপ্রিম কোর্টের ডিসিশন থেকে বলা হয়েছে। ভালো কথা, জিজ্ঞাসাবাদের সময় আপনারা কাছের গ্লাসের বাইরে থাকবেন। আপনাদের সামনে জিজ্ঞাসাবাদ হয়েছে, কিন্তু আসামিটা তো পুলিশ হেফাজতে রয়ে যাচ্ছে। তারপরেও তার কোনো ওই হেফাজতে থাকাকালীন তার উপর কোনো নির্যাতন করা হয়েছে কিনা সেই মর্ম নিশ্চিত হওয়ার জন্য, বা সে যদি লন্ডন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করে যে ইউর অনার আমাকে ওনারা মারধর করেছে, এবং যদি এই মর্মে অভিযোগ আসে, সাথে সাথে এমনকি তার কাছ থেকে বা আসামের পক্ষ থেকে কোনো দরখাস্ত দেওয়া প্রয়োজন পড়বে না। লন্ডন ম্যাজিস্ট্রেট এটা একটা পুলিশের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, আইনগত মামলা করার জন্য দাবিত হবেন।
মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা রায়ের ডিসিশনের আলোকে আরও অনেক কিছু বক্তব্য বলার আছে, যেগুলো বিশদভাবে আমার একটা লিঙ্ক আছে এখানে, ওটা ক্লিক করলে আপনি পাবেন। ওখানে বিশদভাবে বলা আছে। আজ এখানেই রাখি। আসসালামু আলাইকুম।